আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখছিলাম যে কিভাবে শর্ট কিলার বানাতে হয়, এটা আমরা পুরোপুরি দেখছি। আমাদের সেই শর্ট কিলারটা এটা দিয়ে আজকে আমরা দেখব যে আসলে কাজ করে কি না। আমরা একটা শর্ট বোর্ড পাইছি, তো ওই শর্ট বোর্ডের ভিতরে আমরা অ্যাপ্লাই করে দেখব আসলে এটা কতটা কাজ করে। এবং আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। সেটা হচ্ছে আপনারা যখন শর্ট কিল করবেন, হ্যাঁ, তো শর্ট কিলের সময় কিছু বিষয় কিন্তু মাথায় রাখতেই হয়, না রাখলেই না। যেমন আপনার যদি বিপিএস লাইনে শর্ট হয়, বিপিএস লাইনে আপনি এটা দিয়ে তো শর্ট কিল করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু বিষয়টা হচ্ছে মোবাইলের সব জায়গায় তো আর বিপিএইচের মতন 3.7 থেকে 4.2 ভোল্ট হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? ওই ক্ষেত্রে একটাই অপশন হচ্ছে, যদি ধরেন আপনার এমএমসি বা সিপিওর পরের থেকে শর্ট, হ্যাঁ, তো বিপিএস তো কি হয়, বিপিএস লাইনটা হচ্ছে একটা মোবাইলের প্রাইমারি ভোল্টেজ, তাই না? তো প্রাইমারি ভোল্টেজের পরে যে মানে পাওয়ার অন হওয়ার পরে আরও তো অনেক লাইন থাকে, যেমন টাচের লাইন থাকে, নেটওয়ার্কের লাইন থাকে, এমএমসির লাইন থাকে। এই লাইনগুলো যদি শর্ট হয়, তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন? মানে এই ধরনের শর্ট কিলারই ব্যবহার করবেন? না, অবশ্যই না। এটা আপনারা ভুলও ব্যবহার করবেন না। কারণ ওই সব লাইনগুলোতে আপনার থাকে কত, 1.2 ভোল্ট, ঠিক আছে, 2.8 ভোল্ট। তো এটা কিন্তু অনেক হাই ভোল্টেজের। যখন আপনাদের শর্টটা কিল হয়ে যাবে, কিল হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আইসিতে মূল এটা যে 3.7 বা 4.2 ভোল্ট যেটাই থাকে, এটা কিন্তু আপনার ইনজেক্ট হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে আইসির ভিতরে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আইসি বা সিপিও, এমএমসি বা যে আইসি হোক, যেটা দ্বার প্রান্তে এই শর্টটা থাকে, এটা কিন্তু আপনার শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করবো এটা অবশ্যই, যে আমাদের যে আদার যে লাইনগুলো আছে, যেমন মোবাইলের মধ্যে 1.8 ভোল্টটা কিন্তু একটা খুব কমন একটা ভোল্টেজ। তো এরপরে থাকে 1.0, তারপর 3.8, 2.8, 2.0, তারপর 2.2, এই ভোল্টেজগুলো থাকে। কেন সবসময় যে শর্ট বিপিএইচ লাইনেই হবে এটা আসলে না, আমাদের অন্য লাইনগুলোও শর্ট হয়। আমরা যখন অনেক ক্লায়েন্ট মোবাইল নিয়ে আসে, যে মোবাইলগুলো আপনার নেটওয়ার্ক আসে না বা লাইট আসে না, হ্যাঁ, লাইটের যে ইনেবল ভোল্টেজগুলো থাকে এগুলো কিন্তু 1.8 হয়। এই নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার জিআর ভোল্টেজ যেটা, এটা আপনার 3.8, বাট ভেরিয়েবল ভোল্টেজ কিন্তু। তারপরে নেটওয়ার্কের পিএফের সাথে যেই আরএফআইসি আছে, আরএফআইসির সাথে 1.8 কিন্তু খুব কমন একটা বিষয়, এটা থাকবেই। তো এই লাইনটাও কিন্তু আপনার শর্ট হইতে পারে। তো এই ক্ষেত্রে কি আপনারা এই ধরনের শর্ট কিলার ব্যবহার করবেন? অবশ্যই না। এই ক্ষেত্রে আপনাদের যে পাওয়ার সাপ্লাই আছে এটাই এনাফ ওই লাইনগুলোর ক্ষেত্রে। কিন্তু এটা যদি আপনার ফুল শর্ট হয়ে যায়, মানে প্রাইমারি লাইনে যদি ফুল শর্ট হয়, তাহলে আপনি এই ধরনের শর্ট কিলার ব্যবহার করতে পারেন, বা মার্কেটে যেটা আছে ওটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো কথা হচ্ছে, আমরা যে 1.8, 2.0, যে নিম্নমুখী যে ভোল্টেজগুলো আছে, এগুলোকে কখনোই এই ধরনের শর্ট কিলার আমরা ব্যবহার করব না। তাতে আমাদের আইসি খারাপ হয়ে যেতে পারে। দেখা গেছে ওখানে শর্ট ছিল কম্পোনেন্ট। তো কিছু ক্ষেত্রে কি হয়, যখন আমরা কম্পোনেন্ট কিল করি বা শর্ট কিলার যখন অ্যাপ্লাই করি, তো সব কিলার অ্যাপ্লাই করার সময় দেখি যে যেই ক্যাপাসিটারটা শর্ট ছিল বা যেই কম্পোনেন্টটা শর্ট ছিল সেটা পুড়ে যায়। তো পুড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সে শর্ট ছেড়ে দিল। এবং আমি যদি কন্টিনিউ এটা, আমার শর্ট কিলারটা আমি যদি ওই একই জায়গায় যদি কন্টিনিউয়াসলি ধরে রাখি, তাহলে কি হবে, ওখানে হয়তো বা ভোল্ট ছিল 1.8, তাই না? তো আমি যদি কন্টিনিউ আমার এই ধরনের শর্ট কিলার যদি আমি ধরে রাখি, তাহলে সে ওই জায়গায় ইনজেক্ট হচ্ছে হচ্ছে কত ভোল্ট, ওখানে 3.7 ভোল্ট। এই 3.7 ভোল্ট আপনার ইনজেক্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই ধরনের ভুলগুলো বন্ধুরা আমরা করব না। আমরা যারা টেকনিশিয়ান আছে আমরা খুব সাবধানে কাজ করব। দেখা যায় আমার একটা ভুলের কারণে একটা কাস্টমারের মোবাইল নষ্ট হয়ে গেল, হয়তো বা কাস্টমার আমার থেকে জরিমানা নিল না, সেটা বিষয় না। বিষয় হলো আপনিও কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। কাজটা যদি একটু বুঝা করতেন, তাহলে আপনার কাছেও কিন্তু ওইটার প্রফিটটা আসতো। তো আমরা এগুলো করব না। তো যখন আমরা এই নিম্নমুখী ভোল্টেজগুলো দেখবো যে ওখানে আমরা শর্ট পাচ্ছি, তো ওই ক্ষেত্রে কি করব, আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইকে ম্যানুয়াল মোডে নিয়ে যাব। ম্যানুয়াল মোডে নিয়ে আমি আমার যে ভোল্টেজ আছে, ভোল্টেজটাকে 1.8 ভোল্ট বা সর্বোচ্চ 2 ভোল্টে অ্যাডজাস্ট করে নিব। ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ওই ভোল্টেজটা নেগেটিভ যে প্রান্ত থাকবে, নেগেটিভ সাথে দেওয়া যে শর্ট যে জায়গাটা থাকবে, আমরা ওইটাকে ওই জায়গায় ইনজেক্ট করব। তাতে কি হবে,
হয়তো শর্টটা কিল হবে না, বাট একটা মিনিমাম আপনি বুঝতে পারবেন যে আমার এই জিনিসটা গরম হচ্ছে। গরম হলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইটাই প্রবলেম। তাহলে কী হবে, আপনি ওই কম্পোনেন্টটা ফালাই দিলেন বা রিপ্লেস করলেন। বা সবসময় যে কম্পোনেন্টটি খারাপ হবে তা না, আইসিও তো খারাপ হয়। তো আইসিও আমরা চিহ্নিত করে চেঞ্জ করে ফেলবো। অন্যথায় আমরা অনেক সময় দেখি কি যে 1.8 ভোল্ট এবং অন্যান্য যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলোর ক্ষেত্রে এই লাইনগুলো মানে বোর্ডের যে লেয়ারগুলো থাকে, আমরা যে এই লেয়ারগুলো দেখি, এই বিভিন্ন জায়গা থেকে যে লেয়ারগুলো আসে দেখা যায় উপর দিয়ে, ওই ভোল্টেজের লেয়ারগুলো খুবই পাতলা থাকে, থিন, হ্যাঁ, পাতলা। তো কী হবে, আমাদের এই সব শর্ট কিলার ব্যবহার করলে ওই লাইনটাই আপনার উড়ে যেতে পারে, পুরাটাই উড়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এই ভুলগুলো আমরা আসলে করব না। আমরা যেখানে যেই মাপের ভোল্টেজ ছিল ওই মাপের ভোল্টেজ দিয়েই শর্ট কিলার ব্যবহার করার চেষ্টা করব। আর আমি ইউটিউবে আরও অনেক কিছু ভিডিও দেখছি যারা কিনা শর্ট কিলার জন্য 10 ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত ইউজ করে। আমি মনে করি না একজন টেকনিশিয়ান অ্যাজ এ পারফেক্ট টেকনিশিয়ান কখনোই 10 ভোল্ট 12 ভোল্ট দেওয়া শর্ট কিলার ব্যবহার করবে, এটা কখনোই পসিবল না। যারা করে তারা অবশ্যই ভুল করতেছে, কারণ 10 ভোল্ট 12 ভোল্ট কিন্তু মোবাইলের জন্য খুব হাই রেঞ্জের ভোল্টেজ, এটা আমরা কেন ব্যবহার করব, তাই না? তো আমরা এগুলা করব না। তো মোবাইলের যেখানে যেই ভোল্টেজ আছে আমরা তো মোটামুটি জানি, আমরা যারা মোটামুটি 1 বছর বা 6 মাস ধরে কাজ করতেছি মোটামুটি এরা বুঝি। আর যারা এর চাইতেও অভিজ্ঞ, যারা 5 বছর 10 বছর ধরে কাজ করেন, তারা তো আরও বেশি অভিজ্ঞ। তো তারা মোটামুটি কিন্তু এই বিষয়টা অজ্ঞ যে কোন সেকশনে কি ভোল্টেজটা থাকে। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে ব্যাটারি ইনজেক্ট করার পরে কত ভোল্ট থাকবে, ব্যাটারি ইনজেক্ট করার পরে সাধারণত 5 ভোল্ট 3.7 থেকে 4.2 ভোল্টই ব্যাটারিতে থাকে, আমাদের ব্যাটারিতে থাকে এই ভোল্টেজটা। তো এটাই ইনজেক্ট হয়, এটা ইনজেক্ট হওয়ার পরে কি হয়, আমাদের যে এই যে এখানে যে পাওয়ার আইসি আছে, আমাদের এই যে এখানে যে পাওয়ার আইসিটা আছে, আমরা একটু জুম করে দেখে নিই, যে পাওয়ার আইসিটা আছে, আমরা এই যে পাওয়ার আইসিটা যেটা দেখতে পারতেছি, এই পাওয়ার আইসির ভিতরে প্রবেশ করে কত ভোল্ট, 3.7 থেকে 4.2 ভোল্ট। তো এই পাওয়ার আইসির আসলে কাজটা কি? পাওয়ার আইসির কাজটা হচ্ছে, পাওয়ার আইসিতে ভোল্টেজটা পাইলো, পাওয়ার আইসির কাজটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড করে দেওয়া, ভোল্টেজ ডিভাইডেড করা। যখন পাওয়ার আইসিটা অন হবে তখন সিপিইউরে ভোল্টেজ দেবে 1.0 বা 0.89 ভোল্টেজ, 4 ভোল্টেজ যেগুলো হয়ে থাকে, যেটা সাধারণত এগুলো ভোল্টেজ ডিভাইড করে। তারপরে আপনার যে 1.8 প্রয়োজন, যেখানে 2.3, এরপর মাইক্রোফোনের জন্য 2.8 ভোল্ট বা অনেক ক্ষেত্রে দেখা যায় 1.8 ভোল্টও থাকে। তো ওই ক্ষেত্রে কি আমরা এই ধরনের শর্ট কিলার ব্যবহার করবো? অবশ্যই নাই, কারণ এই সব ভোল্টেজগুলা আপনার এই পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসি যেটা আছে, এই পাওয়ার আইসিটা এগুলোকে ডিভাইড করে দেয়। যার যার যেই ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজটা এই পাওয়ার আইসি থেকেই আউটপুট হয়। তা আউটপুট হয়ে যাওয়ার পরে তো ওই আউটপুটের যে লাইনগুলো আছে এগুলো, যেমন এই যে আমরা এখানে দেখতে পারতেছি, এখানে আমরা দেখতে পারতেছি যে এই যে যে ক্যাপাসিটারগুলো আছে, এই যে এখানে ছোট ছোট ক্যাপাসিটার আছে, তারপরে যে বাক কয়েল আছে, হ্যাঁ, এই বাক কয়েলগুলো দিয়ে আসলে কোর ভোল্টেজগুলো পাস হয়, বা 2.8 3.0 এগুলো এখান থেকে পাস হয় সিপিউর জন্য। এবং আদার্স ক্ষেত্রেও কিন্তু বাক কয়েল ব্যবহার হয়। আমরা অনেকেই মনে করি যে শুধু বাক কয়েল সিপিউর জন্যই ব্যবহার হয়, তা না, আসলে বিষয়টা তা না। তো কি হয়, এই পাওয়ার আইসিটা যখন অন হয়, অন হওয়ার সাথে সাথে এই ভোল্টেজগুলো আপনার ক্রিয়েট হয়, জেনারেট হওয়ার পরে, যেমন ধরুন আপনার এই ক্যাপাসিটারটা শর্ট হইতে পারে, এই ক্যাপাসিটারটার চেহারাটা যে আমরা দেখতেছি, এটা দেখে তো এমন তো মনে হয় না যে এটা 4.2 ভোল্ট ঢুকবে, তাই না? কিন্তু ঢুকতে পারে বলতে আমি তো শিওর না, কারণ এটা যদি 4.2 ভোল্ট এখানে ডাইরেক্ট ইনজেক্ট হয় তাহলে আমাদের ব্যাটারি কানেক্টর পজিটিভ থেকে এখানে বিপ হবে, পজিটিভ কানেক্ট থেকে এখানে বিপ হবে। যদি পজিটিভ কানেক্ট থেকে এখানে বিপ না হয় তাহলে আমরা বুঝে নিব যে এটা 4.7 বা 3.8 ভোল্ট না। তা আমরা এই ধরনের ভুলগুলো আমরা কখনোই করব না। তা আমরা যখন এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করব আমরা খেয়াল করব যে কোথায় কোন ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজ অনুপাতে আমরা শর্ট কিলার ব্যবহার করব। অনাদায়ে আমাদের সিপিইউটা খারাপ হয়ে যায়, অনাদায়ে আমাদের পাওয়ার আইসিটা চলে যেতে পারে, লাইট আইসি চলে যেতে পারে,
যেই সাইডে মানে শর্টটা থাকবে, যেখানে আপনি কাজ করবেন সেই জায়গার যে ড্রাইভ আইসিটা থাকবে, ওই ড্রাইভ আইসিটা খারাপ হয়ে যেতে পারে বা শর্ট হয়ে যেতে পারে আপনার শর্ট কিলারের জন্য। তো আমরা এইগুলো আসলে করব না, আমরা যেখানে যে ভোল্টেজটা আছে ওই ধরনের ভোল্টেজ দিয়েই আমরা শর্ট কিলার ব্যবহার করার চেষ্টা করব। তো চলুন আজকে আমাদের সেই শর্ট কিলারটা আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে কাজ করে কি না। আমাদের কাছে একটা বোর্ড আছে, এই বোর্ডটা আসলে চার্জিং প্রবলেম। তো চার্জিং প্রবলেম আমরা এখানে যে 3টা ক্যাপাসিটার দেখতে পারতেছি, এই 3টা ক্যাপাসিটারই শর্ট দেখাচ্ছে। আসলে 3টা ক্যাপাসিটার তো একসাথে শর্ট হয় না, এখান থেকে যে কোনো একটা শর্ট আছে। তো এটা তো আমরা মোটামুটি যারা কাজ করি সবাই বুঝি। আমরা দেখব এখন 3টার মধ্যে কোনটা শর্ট। আর এটা হচ্ছে চার্জিং এসির পাশে যে ড্রেন সুইচ আউটপুট, এই ড্রেন সুইচ আউটপুটের সাইডটাই কিন্তু শর্ট। হ্যাঁ, এই বাক কয়েলটা ছাড়া এই আইসি কাজ করা পসিবল না। আর এই ক্যাপাসিটারগুলো এই আইসির সাথে সম্পৃক্ত। তাহলে আমরা কাজ করি, এটা শর্ট, আমরা এটাকে শর্ট কিলার অ্যাপ্লাই করব। তো সর্বপ্রথম আমরা এখানে কিছু রোজন দিয়ে নেব। বন্ধুরা দেখতে পারতেছেন যে আমি এখানে রজন দিয়ে এটাকে সাদা করে দিয়েছি, যাতে আমাদের ফাইন্ড আউট করতে সহজ হয় কোনটা খারাপ। তাহলে চলুন আমরা অ্যাপ্লাই করি। আমরা এখন যে কিলার ছিল, কিলারের নেগেটিভের সাথে অ্যাটাচ করে দিব এবং পজিটিভ প্রান্ত আমরা ক্যাপাসিটারের সাথে সংযুক্ত করে দেখব। বন্ধুরা দেখতে পারতেছেন যে আমাদের এই মাঝখানের ক্যাপাসিটারটাই শর্ট, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত শর্ট পেয়ে গেলাম। তো এই হচ্ছে আসলে মূল প্রক্রিয়া, যে একসাথে যদি 10টা 12টা বা একাধিক ক্যাপাসিটার থাকে, তো সবগুলো ক্যাপাসিটার তো খোলা আসলে পসিবল না। তখনই আমরা এই ধরনের শর্ট কিলার ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখলাম যে শর্ট কিলারের ব্যবহার কিভাবে এবং কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়, আমরা সবই মোটামুটি জেনে নিলাম। তো আজকের জন্য বন্ধুরা এখানেই বিদায়, এবং অনেক কথা বললাম আপনাদেরকে। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কী ধরনের কন্টেন্ট পছন্দ হয়, অবশ্যই এটা আমাদেরকে জানিয়ে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এমএস এশিয়া টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে আমাদের পরবর্তী বেচ অ্যাডমিশন নিচ্ছে। তো আপনারা যদি কেউ অনুপ্রাণিত হন, যদি আমাদের এখানে কোর্স করতে চান, অ্যাডভান্স এবং বেসিক লেভেলের কোর্স করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা, ঢাকা 1204, শপ নাম্বার হচ্ছে 108/4। ঠিক আছে, তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।